নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 16 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এক একটা বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও, এক একটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের চারকে শতকরায় পরিণত করলে হয়। অপশন এতে বলেছে 25%, অপশন বিতে বলেছে 30%, অপশন সিতে বলেছে 40%, অপশন ডিতে বলেছে 50%। তাহলে শতকরায় পরিণত করার জন্য আমি একের চারের সঙ্গে 100 গুণ করবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 25%। তাহলে সঠিক অপশনটা হবে হচ্ছে অপশন এ 25%। পরে দুইয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে সময় ড্যাশ লাগবে। তাহলে দেখো লোক সংখ্যা চেঞ্জ হচ্ছে না, লোক সংখ্যা একই থাকছে। আমার যত কাজের পরিমাণ বাড়াবো তাহলে আমার তত বেশি সময় লাগবে সেই কাজটা কমপ্লিট করতে, আর আমার যত কাজের পরিমাণ কম হবে তত আমার হচ্ছে কম টাইম লাগবে সেই কাজগুলো কমপ্লিট করতে। তাহলে উত্তরটা হবে হচ্ছে বেশি লাগবে। একের তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো তাদের ড্যাশ। দেখো উত্তরটা হবে হচ্ছে গুণফল। পরে একের চারে বলেছে শূন্যস্থান পূরণ করো, একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল ড্যাশটি সরলরেখা আঁকা যায়। উত্তরটা হবে হচ্ছে একটি। পরে একের পাঁচে বলেছে এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি, কোণ বিএসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোণ এসিবি এর সমান, এটা সমান নয়, এটা মান হবে, মান নির্ণয় করো। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, যার হচ্ছে এবি আর এসি এই দুটো বাহু সমান। আমাদের বলে দিয়েছে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এই এসিবি মানে এই কোণটার মান জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর যেহেতু হচ্ছে এই দুটো বাহু সমান সেই জন্য হচ্ছে এই যে দুটো কোণ মানে এবিসি আর এসিবি এই দুটো কোণও সমান হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আগে আমি 180 থেকে 80 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কত পাচ্ছি সেটা পেয়ে যাব, সেটা ডিভাইডেড বাই 2 করলেই আমার কোণ এসিবি এর মান কত সেটা আমি পেয়ে যাব। তাহলে এটা করলে হয় হচ্ছে 100 ডিগ্রি ডিভাইডেড বাই 2, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এর মান হবে হচ্ছে 50 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে একের ছয়েরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলোর সমষ্টি। অপশন এতে বলেছে 90 ডিগ্রি, অপশন বিতে বলেছে 45 ডিগ্রি, অপশন সিতে বলেছে 180 ডিগ্রি, অপশন ডিতে বলেছে 360 ডিগ্রি। সঠিক উত্তরটা হবে হচ্ছে সি এরটা 180 ডিগ্রি। পরে একের সাতেরটা বলেছে 48 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5 হলে জলের পরিমাণ নির্ণয় করো। 48 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:5, তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে, অনুপাতে যত জলের পরিমাণ আছে ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 5 ডিভাইড বাই 5 প্লাস 7, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 5/12। এবারে হচ্ছে জলের পরিমাণ তাহলে কত এখান থেকে পেয়ে যাব, তাহলে 5/12 ইন্টু 48 লিটার, মানে টোটাল ছিল হচ্ছে 48 লিটার মিশ্রণ। তাহলে সেখান থেকে জলের আনুপাতিক ভাগাহারটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাচ্ছি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 20 লিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে একের আটেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো, যদি পি ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব, কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ আর। আমাদের প্রশ্নে বলেছে যে পি ইজ ইকুয়াল টু কিউ আর, তাহলে পি এর মান কি বলেছে, এ কিউব প্লাস বি কিউব, এটা লিখলাম। পি ইজ ইকুয়াল টু কিউ আর, কিউ এর মান বলেছে হচ্ছে এ প্লাস বি, আর এর মান বলেছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই তো এইটার ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, তাহলে দুদিকেই সমান আসছে। তাহলে হচ্ছে এই যে আমাদের কন্ডিশনটা বলেছে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর, তাহলে এটা হচ্ছে সত্য প্রমাণিত হচ্ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে সত্য। তারপরে দুয়েরটা দেখো কি বলেছে, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে যদি 7 মিটার কাপড়ের মূল্য 126 টাকা হয় তাহলে
৮১ টাকায় কত দৈর্ঘ্যের কাপড় পাওয়া যাবে তা নির্ণয় করো। ১২৬ টাকায় হচ্ছে ৭ মিটার কাপড় পাওয়া যায়, তাহলে ১ টাকায় কত পাওয়া যায়? ৭/১২৬ মিটার কাপড় পাওয়া যায়, তাহলে ৮১ টাকায় কত পাওয়া যায়? ৭/১২৬ ইন্টু ৮১, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ৪.৫ মিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো দুয়েরটা কি বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১০০ একক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু বর্গ একক, তার মানে হচ্ছে ১০,০০০ বর্গ একক। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়াই, তাহলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? ১১০ একক। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু, তাহলে হচ্ছে ১১০ ইন্টু ১১০, তাহলে হচ্ছে ১২,১০০ বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? হচ্ছে আমার এখনকার যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে সেইটা থেকে আগেকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে কত বৃদ্ধি পেল সেইটা পাচ্ছি, সেটা হচ্ছে ২১০০। এই এত বৃদ্ধি পেল, এটা কার ওপর বেড়েছিল? আগের যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল তার উপর বেড়েছিল, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টু ১০০%, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ২১%। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল হচ্ছে ২১%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে ২ এর ৩-এরটা বলেছে 5p² q² 10p² q² 25p³ এর গসাগু নির্ণয় করো। সবগুলো একবার লিখে নিলাম। তাহলে প্রথমটা লিখলাম 5p² q², তাহলে সেখানে লিখতে পারি 5 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ। পরেরটা লিখলাম 10p² q², সেখান থেকে লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ। তারপরটা লিখলাম 25p⁴ q³, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। এবার হচ্ছে গসাগু মানে হচ্ছে যেটা তিনটেতেই থাকবে, তাহলে তিনটেতেই দেখো একটা 5 আছে, একটা 5 লিখলাম। তারপর দুটো পি তিনটেতেই আছে, দুটো পি লিখলাম। আর দুটো কিউ তিনটেতেই আছে, দুটো কিউ লিখলাম। মানে হচ্ছে 5 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 5p² q²। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2-এর 4-এ বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। p³ প্লাস q³ ডিভাইডেড বাই p² মাইনাস q² ডিভাইডেড বাই p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ। তাহলে অঙ্কটা লিখলাম, এটা হচ্ছে ফর্মুলা ফেললাম a³ প্লাস b³ এর, যেখানে এটা হচ্ছে পি আর বিটা হচ্ছে কিউ। তাহলে পি প্লাস কিউ ইন্টু p² মাইনাস pq প্লাস q² হোল ডিভাইডেড বাই p² মাইনাস q², তার ফর্মুলা ফেললাম। এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি² এর ফর্মুলা পড়বে, যেখানে এটা হচ্ছে পি আর বিটা হচ্ছে কিউ। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর এটাকে যখন গুণাকারে লিখবো তখন হচ্ছে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে চলে আসবে। ইন্টু দিয়ে লিখছি পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। তাহলে এইটা ক্যান্সেল আউট হলো, এটা ক্যান্সেল আউট হলো। তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি, তাহলে p² মাইনাস pq প্লাস q² ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস কিউ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2-এর 5-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো x² প্লাস 7x প্লাস 12। তাহলে অঙ্কটা লিখলাম। এবার হচ্ছে এর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। তাহলে 12কে ভাঙবো, তাহলে কি করলে আমার 7 আসবে? আমি যদি 4 প্লাস 3 করি তাহলে আসবে। তাহলে x² প্লাস 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 12, বা সেখান থেকে লিখতে হচ্ছে x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12। আর সেখান থেকে দেখো এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, কমন নিয়ে লিখছি হচ্ছে এক্স প্লাস 4 প্লাস, এখানে দেখো 3 কমন যাবে, 3 কমন নিলাম, কমন নিয়ে লিখছি হচ্ছে এক্স প্লাস 4। আর সেখান থেকে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখছি এক্স প্লাস 4 ইন্টু হচ্ছে এক্স প্লাস 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-এর 6-এর অঙ্কটা দেখো, পাশের চিত্রে মানে এই ছবিতে এবি ইজ ইকুয়াল টু এসি এবং কোণ এসিডি ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি হলে তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রশ্নানুসারে আমরা ছবিটা আঁকলাম। তাহলে দেখো এখানে হচ্ছে কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন না, যেহেতু হচ্ছে বিডি সরলরেখাংশের ওপর এসি দণ্ডায়মান, এই যে বিডি যে সরলরেখাংশ আছে এর উপরে এসি দণ্ডায়মান, সেই জন্য হচ্ছে এই দুটো কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো আমরা এসিডি কোণের মান জানি, এই কোণের মান কত? 112 ডিগ্রি, তাহলে সেটাই বাদ দিয়ে দেবো। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি কোণ এসিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 68 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর
যেহেতু এই এবি আর এসি এই দুটো বাহু সমান, তাহলে এই যে এদের যে কোণটা, কোণ এ সিবি আর কোণ এবিসি, এই দুটো কোণ সমান হবে। তাহলে কোণ এ সিবি হচ্ছে আমরা আগে পেয়ে গেছি 68°, তাহলে কোণ এবিসি এর মান হবে হচ্ছে 68°। আবার আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, তাহলে সেই হিসাবে লিখতে পারি কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180°। তাহলে এবিসি এর মান বসালাম, এসিবি এর মান বসালাম, প্লাস বিএসি ইকুয়াল টু 180°, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 136° প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180°, বা সেখান থেকে লিখতে পারি কোণ বিএসি ইকুয়াল টু 180° মাইনাস 136°, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 44°। তাহলে দেখো এবি ইজ ইকুয়াল টু এসি হলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি হচ্ছে 68°, আর কোণ বিএসি ইজ ইকুয়াল টু হচ্ছে 44°। তাহলে এইভাবে আমরা ত্রিভুজের তিনটে কোণের মান পেয়ে গেলাম। কোণ এবিসি এর মান আর কোণ এসিবি এই দুটো কোণেরই মান হচ্ছে 68°, আর কোণ বিএসি এর মান হচ্ছে 44°। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-7 বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 7 সেমি, এসি ইজ ইকুয়াল টু 5 সেমি, বিসি ইজ ইকুয়াল টু 9 সেমি হলে ত্রিভুজগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। তাহলে দেখো প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 7 সেমি, এসি ইজ ইকুয়াল টু 5 সেমি, আর বিসি ইজ ইকুয়াল টু 9 সেমি। তাহলে আমাদের কি জানতে হবে যে ত্রিভুজের জ্যামিতিক ধর্ম অনুযায়ী আমরা জানি যে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ সবচেয়ে ছোট, আর বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে সবচেয়ে বড় হয়। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে বাহুর মান অনুসারে যদি সাজাই, তাহলে পাচ্ছি হচ্ছে 5 সেমি, তার থেকে বড় হচ্ছে 7 সেমি, তার থেকে বড় হচ্ছে 9 সেমি। তার মানে এসি গ্রেটার দেন এবি গ্রেটার দেন বিসি। এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ বি, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, আর বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ। তাহলে কোণগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই হচ্ছে কোণ বি গ্রেটার দেন কোণ সি গ্রেটার দেন কোণ এ। দেখো 3-এরটা বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত, 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 4 সমাধান করে রাখা আছে। সেখানে গিয়ে দেখবে যে 5-এর দাগের 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 3-2 বলেছে একটি বোতলের আয়তনের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2, 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নির্ণয় করো। 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত হচ্ছে 5:3:2। তাহলে প্রথম বোতলে আয়তন ধরে নিই 5x লিটার, দ্বিতীয় বোতলের আয়তন হচ্ছে 3x লিটার, আর তৃতীয় বোতলের আয়তন হচ্ছে 2x লিটার। তাহলে এখন প্রথম বোতলের আয়তনের 1/3 অংশে ফিনাইলের পরিমাণ কত হবে? 5x ইন্টু 1/3 ইন্টু 2/5 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x ডিভাইড বাই 3 লিটার। আর জলের পরিমাণ কত হবে? 5x ইন্টু 1/3 ইন্টু 3/5 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x লিটার। এরকম ভাবে দ্বিতীয় বোতলের আয়তনের 1/2 অংশে ফিনাইলের পরিমাণ কত হবে? 3x ইন্টু 1/2 ইন্টু 1/3 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x/2 লিটার। এরকম ভাবে জলের পরিমাণ কত হবে দ্বিতীয় বোতলের আয়তনে? সেটা হচ্ছে 3x ইন্টু 1/2 ইন্টু 2/3 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x লিটার। তাহলে তৃতীয় বোতলের আয়তনে 2/3 অংশে ফিনাইলের পরিমাণ কত হবে? 2x ইন্টু 2/3 ইন্টু 1/4 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x/3 লিটার। আর জলের পরিমাণ কত হবে? 2x ইন্টু 2/3 ইন্টু 3/4 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ কত হবে? তাহলে হচ্ছে প্রথম মিশ্রণে যত ফিনাইলের পরিমাণ বেরিয়েছে, দ্বিতীয় মিশ্রণে যত ফিনাইলের পরিমাণ বেরিয়েছে, আর তৃতীয় মিশ্রণে যত ফিনাইলের পরিমাণ বেরিয়েছে তাদের যোগফল। তাহলে 2x ডিভাইড বাই 3 প্লাস x ডিভাইড বাই 2 প্লাস x ডিভাইড বাই 3 লিটার। তাহলে এটা হচ্ছে লসাগু করলে হয় 6, 3 দুগুণে 6, সেই জন্য এটা হচ্ছে 2x ইন্টু 2, তার মানে হচ্ছে 4x প্লাস 2 3 6, তাহলে x ইন্টু 3
তাহলে হচ্ছে 3x প্লাস 3 দুগুণে 6 তাহলে x ইন্টু 2 তাহলে হচ্ছে 2x হোল ডিভাইড বাই 6 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 9x ডিভাইড বাই 6 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3x ডিভাইড বাই 2 লিটার। তাহলে নতুন মিশ্রণের জলের পরিমাণ কত আছে? তাহলে প্রথম মিশ্রণে যত জলের পরিমাণ আছে, দ্বিতীয় মিশ্রণে যত জলের পরিমাণ আছে, আর তৃতীয় মিশ্রণে যত জলের পরিমাণ আছে তাদের যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x প্লাস এক্স প্লাস এক্স লিটার, তার মানে হচ্ছে 3x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত? তাহলে 3x ডিভাইড বাই 2 ইস টু 3x, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1/2 ইস টু 1, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1 ইস টু 2। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 1 ইস টু 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে তিনেরটা বলেছে চিনির মূল্য 25% বৃদ্ধির ফলে একটি পরিবার চিনির ব্যবহার 15% কমালো। এর ফলে ওই পরিবারে চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে নির্ণয় করো। তাহলে ধরি পূর্বে 100 টাকায় হচ্ছে 100 একক চিনি ব্যবহার করা হতো, তাহলে চিনির মোট খরচ কত হতো? 100 ইন্টু 100 10,000 টাকা। তাহলে চিনির মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন চিনির দাম কত? 100 টাকার ওপরে 25% বেড়েছে, তাহলে 100 প্লাস 100 ইন্টু 25/100 টাকা, তার মানে হচ্ছে 125 টাকা। এখন চিনির ব্যবহার তাহলে 15% কমানো হলো, তাহলে এখন চিনির ব্যবহার করার খরচ হচ্ছে 100 মাইনাস, মানে যত আগে ব্যবহার হতো তার থেকে হচ্ছে 15% কমানো হয়েছে, তাহলে হচ্ছে 100 মাইনাস 100 ইন্টু 15/100 টাকা, তাহলে সেখান থেকে পাচ্ছি 100 মাইনাস 15 টাকা, তার মানে হচ্ছে 85 টাকা। তাহলে এখন চিনির মোট খরচ হচ্ছে 85 ইন্টু 125 টাকা, তার মানে হচ্ছে 10,625 টাকা। তাহলে চিনির খরচ শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এই চিনির এখনকার যে খরচ মাইনাস হচ্ছে চিনির আগেকার যে খরচ, সেইটা ডিভাইডেড বাই হচ্ছে আগেকার খরচ ইন্টু 100, তো সেখান থেকে পেয়ে যাবো চিনির শতকরা কত খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 625 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 25/4, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 6.14%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে 3-4টা বলেছে একটি চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করা যায়। এতে বলেছে একসঙ্গে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। বিতে বলেছে যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে নির্ণয় করো। প্রথম নলটি 1 ঘন্টায় জল পূর্ণ করে চৌবাচ্চাটির 1/18 অংশ, তাহলে দ্বিতীয় নলটি 1 ঘন্টায় জল পূর্ণ করে চৌবাচ্চাটার হচ্ছে 1/21 অংশ, তৃতীয় নলটি 1 ঘন্টায় জল পূর্ণ করে চৌবাচ্চাটার হচ্ছে 1/4 অংশ। তাহলে 3টি নল একত্রে 1 ঘন্টায় জল পূর্ণ করে কত? 1/18 প্লাস 1/21 প্লাস 1/24 অংশ। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1/18 প্লাস 1/21 প্লাস 1/24 অংশ। সেখান থেকে হচ্ছে এইটা লসাগু হবে, লসাগু করলে আসে হচ্ছে 504, তাহলে সেই হিসাবে ওপরে গুণ হবে, তাহলে 28 প্লাস 24 প্লাস 21 হোল ডিভাইডেড বাই হচ্ছে 504 অংশ, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 73/504 অংশ। এটা হচ্ছে 3টে নল একত্রে 1 ঘন্টায় জল পূর্ণ করে। এবারে এর কন্ডিশনের অ্যান্সারটা বের করো। জল পূর্ণের পরিমাণ হচ্ছে অংশ আর সময় ঘন্টা, তাহলে 73/504 অংশ জল পূর্ণ করতে সময় নেয় হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 অংশ জল পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে দেখো জল পূর্ণের পরিমাণের অংশ যত বেশি হবে তত হচ্ছে বেশি সময় লাগবে সেটা পূরণ করতে, আবার যত জলপূর্ণ পরিমাণের অংশ কম হবে তত কম সময় লাগবে সেটা পূরণ হতে। তাহলে এটা হচ্ছে বেশিতে বেশি কমে কম, এই যে সম্পর্ক এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে জলপূর্ণের পরিমাণ ও সময় সরল সমানুপাতে আছে, তাহলে সরল সমানুপাতটা হচ্ছে 73 ডিভাইডেড বাই 504 ইস্টু 1 ইস্টু 1 হোয়াট। তাহলে অতএব নির্ণয় সময় হবে হচ্ছে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 73/504 ঘন্টা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 504 ডিভাইড বাই 73 ঘন্টা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6×66/73 ঘন্টা। এবার বি এর কন্ডিশনের অ্যান্সারটা বের করব। তাহলে প্রথম দুটো নল একত্রে 1 ঘন্টায় কত জল পূর্ণ করে? 1/18 প্লাস 1/21 অংশ, তাহলে 18 আর 21 এর লসাগু করবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 126, তাহলে 7 প্লাস 6 ডিভাইড বাই 126 অংশ, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 13/126 অংশ। তাহলে অতএব প্রথম দুটি নল 13/26 অংশ পূর্ণ করে হচ্ছে 1 ঘন্টায়। প্রথম দুটি নল একত্রে চৌবাচ্চাটি জলপূর্ণ করে হচ্ছে 126/13 ঘন্টায়, তার মানে হচ্ছে 9 পূর্ণ
9-13 ঘন্টায়। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4 বলেছে লসাগু নির্ণয় করো 3a² - 5ab - 12b², a⁻5 - 27a² b³ 9a² + 24ab + 16b²। প্রথমটা লিখে নিলাম, এর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলাম, তাহলে কি করলে 5 আসবে? এটা হচ্ছে 36কে ভাঙবো, তাহলে হচ্ছে 9 - 4 করলে 5 আসে, তাহলে 3a² মাইনাস ইন্টু 9 - 4 ইন্টু ab - 12b², বা সেখান থেকে লিখতে হচ্ছে 3a² - 9ab + 4ab - 12b²। সেখান থেকে লিখতে পারি 3a কমন নিয়ে a - 3b প্লাস, যেখান থেকে 4b কমন যাবে, 4b কমন নিয়ে লিখছি a - 3b, বা সেখান থেকে লিখতে হচ্ছে a - 3b ইন্টু হচ্ছে 3a + 4b। তারপর দ্বিতীয়টা লিখলাম, এখান থেকে দেখো a স্কোয়ার কমন যাবে, স্কোয়ার কমন নিয়ে বাকিটা লিখছি a³ - 27b³, সেখান থেকে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর হচ্ছে এটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলায় ফেলবো, যেখানে বিটা হবে হচ্ছে 3b এর হোল কিউব, তাহলে a এর হোল কিউব - 3b এর হোল কিউব, তাহলে a স্কোয়ার, এটা এবার ফর্মুলা পড়বে a - 3b, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে a স্কোয়ার প্লাস a ইন্টু 3b প্লাস 3b এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে হচ্ছে a স্কোয়ার ইন্টু a - 3b ইন্টু a স্কোয়ার প্লাস 3b প্লাস 9b²। তারপরে হচ্ছে পরেরটা লিখলাম, এখানে দেখো 16 - 9 144 হয়, তাহলে 144কে উৎপাদকে ভাঙবো, তাহলে কি করলে 24 আসবে? আমি যদি 12 + 12 করি তাহলে 24 আসবে, তাহলে 9a² প্লাস 12 + 12 ইন্টু ab প্লাস 16b², বা সেখান থেকে লিখতে হচ্ছে 9a² প্লাস 12ab প্লাস 12ab প্লাস 16b²। এখান থেকে দেখো 3a কমন যাবে, 3a কমন নিয়ে লিখছি 3a প্লাস 4b, এখান থেকে দেখো 4b কমন যায় প্লাস 4b প্লাস 4b কমন নিয়ে লিখছি হচ্ছে 3a প্লাস 4b, তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা হচ্ছে 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। এবার নির্ণেয় লসাগু আগে দেখতে হবে দুটো বা তিনটে জায়গায় যেগুলো কমন আছে সেগুলোকে আগে লিখে দিতে হবে, তাহলে দেখবে a - 3b এটা হচ্ছে দুটো জায়গাতে কমন আছে, এটা লিখবো। তারপরে 3a প্লাস 4b এটা দুটো জায়গাতে কমন আছে, লিখবো। তারপর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো লিখে দিচ্ছি, a স্কোয়ার ইন্টু 3a প্লাস 4b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b²। এবার এটাকে একটুখানি সাজিয়ে লিখবো, তাহলে a স্কোয়ার, এ দেখো 3a প্লাস 4b এটা দুবার আছে, তাহলে 3a প্লাস 4b এর হোল স্কোয়ার ইন্টু a মাইনাস 3b ইন্টু a স্কোয়ার প্লাস 3b প্লাস 9b²। এটা হয়ে গেল আমার নির্ণয় লসাগু। এবারে 4 অথবায় বলেছে একই গসাগু নির্ণয় করো 6x² মাইনাস 13x প্লাস 6a² 6x² প্লাস 11x মাইনাস 10a² 6x² প্লাস 2x মাইনাস 4a²। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাবে, সেখানে দেখবে মডেল 11 সমাধান করে রেখে দেওয়া আছে, সেখানে যাও, সেখানে দেখবে 4 দাগের অঙ্কটা আর এই অঙ্কটা একই, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। পরে 5 বলেছে সরলতম আকারে প্রকাশ করো যে কোনো একটি। 1 বলেছে a² / x - a প্লাস b² / x - b প্লাস c² / x - c প্লাস a প্লাস b প্লাস c হোল ডিভাইড বাই a / x - a প্লাস b / x - b প্লাস c / x - c। এই অঙ্কটা দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 9 সমাধান করে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখবে 6 দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু প্লিজ সেখান থেকে অঙ্কটা বুঝে করে নিও। পরে 5-2 একই বলেছে সরলতম আকারে প্রকাশ করো। অঙ্কটা বলেছে b প্লাস c মাইনাস a হোল ডিভাইড বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস c প্লাস a মাইনাস b হোল ডিভাইড বাই b মাইনাস c ইন্টু b মাইনাস a প্লাস a প্লাস b মাইনাস c হোল ডিভাইড বাই c মাইনাস a ইন্টু c মাইনাস b। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 12 সমাধান করে রাখা আছে, সেখানে গিয়ে দেখবে 6 দাগের 1 অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 6 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। 1 বলেছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস হোল ইন্টু a মাইনাস 1 ডিভাইড বাই a মাইনাস 7। অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 2 এর সমাধানের ভিডিওটা আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে 3 দাগের 1 অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 6-2 একই বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো।
এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস 24। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও। সেখানে দেখবে মডেল 11-র সমাধান করে পুরো রাখা আছে। সেখানে দেখবে 2-এর দাগের 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 7-এরটা বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে যুক্তি সহ প্রমাণ করে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। দেখো এটা তোমাদের উপপাদ্য নম্বর 1টা, এটা তোমরা পাবে তোমাদের বইয়ের 75 নম্বর পাতায়, দেখে নাও। পরে 7-এর 2-এরটা বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতায় উপপাদ্য নম্বর 6টা, দেখে নাও। পরে 8-এরটা বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে এবিসিডি চতুর্ভুজে বিসি ইজ ইকুয়াল টু বিএ এবং সিডি এডির থেকে বড়, প্রমাণ করো যে কোণ বিএডি গ্রেটার দেন হচ্ছে কোণ বিসিডি। তো দেখো প্রদত্ত মানে আমাদের কি দেয়া আছে, এবিসিডি একটা চতুর্ভুজ যার হচ্ছে বিসি আর ওই বিএ এই দুটো বাহু সমান, আর হচ্ছে সিডি এই বাহুটা হচ্ছে এডি বাহুর থেকে বড়। আমাদের প্রমাণ কি করতে হবে, কোণ বি এ ডি এই যে কোণটা এটা বড় কার থেকে, বিসিডি এই কোণটা থেকে বড়। তাহলে এর জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে, এ আর সি এই দুটো বিন্দুদেরকে যোগ করতে হবে। এবার প্রমাণ, ত্রিভুজ এ বি সি তে এই যে ত্রিভুজটাতে এর এ বি আর এসি এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কোণ বি এ সি আর কোণ বি সি এ দুটো বাহু যদি সমান হয় তাহলে কোণ বি এ সি আর হচ্ছে এ সি বি এই দুটো কোণ সমান হবে। ত্রিভুজ এ সি ডি তে এ সি ডি এই যে ত্রিভুজটা এটাতে হচ্ছে সিডি বাহুটা বড় কার থেকে, এডি বাহুর থেকে। সেই কারণে হচ্ছে কোণ ডি এ সি এই যে কোণটা এই কোণটা বড় হবে কার থেকে, কোণ ডি সি এ এই কোণটার থেকে বড় হবে। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি যে কোণ ডি এ সি এই কোণটা প্লাস কোণ বি এ সি এই দুটো কোণের যোগফল কার থেকে বড় হবে, কোণ ডি সি এ প্লাস কোণ এ সি বি এই দুটো কোণের যোগফলের থেকে বড় হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কোণ বি এ ডি গ্রেটার দেন কার থেকে, কোণ বি সি ডি। এই হিসাবে আমার প্রুফ হয়ে গেল। পরে 8-এর 2-এরটা বলেছে প্রমাণ করো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে। এই অঙ্কটা দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও। সেখানে দেখবে মডেল 10 পুরো সমাধান করে রেখে দেওয়া আছে। সেখানে যাও, গিয়ে দেখবে 8-এর দাগের 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা বুঝে করে নিও। এই ছিল তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 16-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।